নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালকে নরেন্দ্র মোদী এত বাইরে ভিজিট করার পরে ফিরে এসে প্রথম যে বৈঠকটা তিনি করেছেন সেটা হচ্ছে পশ্চিম এশিয়া নিয়ে। পশ্চিম এশিয়ায় যে সংকট চলছে সেই সংকট নিয়ে তিনি সিকিউরিটি ক্যাবিনেটের সঙ্গে একটা বৈঠক করেছেন। সেই সিকিউরিটি ক্যাবিনেটের বৈঠকে যেমন মধ্যপ্রাচ্য নিয়ে যেমন আলোচনা হয়েছে, ইরান ইসরায়েল নিয়ে যেমন আলোচনা হয়েছে, কিন্তু সব থেকে বেশি আশ্চর্যের ব্যাপার, সব থেকে বেশি যে আলোচনা হয়েছে সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ নিয়ে। তার উল্লেখ কিন্তু খবরের কাগজে নেই। মোদির বৈঠকের কিন্তু কোনো উল্লেখ কিন্তু কোনো খবরের কাগজে নেই। শুধু একটা যেটা এনডিটিভি করেছে, পশ্চিম এশিয়া সংকটের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী মোদী। আপডেট করা হয়েছে 4 অক্টোবর 2024। গতকাল বৈঠকটা হয়েছিল, আজকে আপডেট করা হয়েছে। আপডেট করেও কিন্তু কোনো খবর এনডিটিভি দিতে পারেনি। ভেতরে যা খবর টবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই যে ইরান ইসরায়েল নিয়ে যা হচ্ছে সেটা নিয়ে তো পৃথকভাবে জয়শঙ্করজি নিশ্চিতভাবে বলবেন, সেটা হয়তো দুপুরের দিকে বলবেন। তবে যেটুকু বোঝা যাচ্ছে যে ইরান ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধে একেবারে সরাসরি ইসরায়েলের পাশেই ভারত দাঁড়াচ্ছে। যদিও ভারতের অনেক স্টেক লেগে রয়েছে ইরানের ওপরে, কিন্তু এখানেই ভারতের মহত্ব, ভারতের নিরপেক্ষতা, ভারতের এই যে ধর্মান্ধদের এই যে কি বলে জঙ্গিবাদ, এই জঙ্গিবাদের বিরুদ্ধে ভারতের ক্রমাগত লড়াই, সেই লড়াইকে আরো একটু বিস্তৃত জায়গা দেওয়ার একটা প্রচেষ্টা এইটা। তাতে 6-7 বিলিয়ন যদি যায় ভারতের, 6-7 বিলিয়ন ডলার যাবে। ভারতের হচ্ছে এটা বক্তব্য। সেটা নিয়ে জয়শঙ্করজি নিশ্চয়ই পরে বলবেন, সেই খবর আমি পরে নিশ্চয়ই করব। এখন যে খবরটা আসা যাক সেটা হচ্ছে ইরান ইসরায়েল নিয়ে তো জয়শঙ্করজি যখন বলবেন সে খবর তো হবেই, কিন্তু মোদিজির এই সিকিউরিটি ক্যাবিনেটের বৈঠকে যেটা পশ্চিম এশিয়া নিয়ে, যেটা আমাদের মধ্যপ্রাচ্য নিয়ে যেটা হওয়ার কথা ছিল, এখানে চীনেরও একটু কথা উঠেছে। যেটা কথা ছিল সেখানে বাংলাদেশ প্রসঙ্গ এত বড় করে উঠে এলো কেন? 1.5 ঘন্টার বৈঠকে যা খবর পাওয়া যাচ্ছে, প্রায় 35 মিনিট শুধু বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের ভবিষ্যৎ কি, এবং বাংলাদেশ ভারতের সঙ্গে মুখে একরকম কথা বলছে কিন্তু কাজে একরকম করছে। বাংলাদেশ কিন্তু ভারত থেকে তাদের হাই কমিশন উঠিয়ে নিয়ে চলে গিয়েছে। এটা মানে বিদেশ নীতিতে মানে ভারত বুঝতে পারছে যে বিদেশ নীতি অনুযায়ী কিন্তু বাংলাদেশ কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না। যদি সম্পর্ক রাখতে চাইতো তাহলে কিন্তু বিদেশ ভারত থেকে তাদের হাই কমিশন ফিরিয়ে নিয়ে যেতেন না। ভারত যেমন এখন ভারতের পক্ষে জিনিসটা সুবিধাজনক হয়ে গেছে। এখন যদি বলে তাহলে পরে ভারত বলতে পারবে, ভাই হাই কমিশন তো প্রথমে আপনারা তুলে নিয়ে গিয়েছেন, তাহলে পরে আমরা ওখানে রাষ্ট্রদূতকে রেখে কি করবে, আমসেনকে রেখে আমরা ফিরিয়ে নিয়েছি বলার একটা জায়গা ভারতের কিন্তু তৈরি হয়ে রইল। সেই জায়গাটা করে দিল কিন্তু বাংলাদেশ। এখন দুটো জিনিস ব্যাপারটা আটকাচ্ছে ওখানে আমাদের রাষ্ট্রদূতের অফিস তুলে দেওয়ার ব্যাপারে। এক হচ্ছে হিন্দুদের ভিসা দেওয়ার ব্যাপার, যেটা হচ্ছে মুখ্য ব্যাপার, এবং দ্বিতীয় হচ্ছে অন্য কি কি উপায়ে সেটা করা যায় সে সম্পর্কেও বিস্তৃত আলোচনা এই সিকিউরিটি ক্যাবিনেটের বৈঠকে কিন্তু হয়েছে। এবং মোদিজির সিদ্ধান্তে সবাই কিন্তু ইয়েস বলে সিলমোহর কিন্তু লাগিয়ে দিয়েছেন। ফলে এখন আমাদের অপেক্ষা করতে হবে যে ভারত কোন দিকে মানে পা ফেলছে। এটা কিন্তু আগামী 1 সপ্তাহের মধ্যে কিন্তু পরিষ্কার বোঝা যাবে যে ভারত কি চাইছে। মানে বাংলাদেশ যা আচরণ করছে ঠিক তার 4 গুণ কিন্তু বাংলাদেশ ফেরত পাবে।
আমি বলেছি না বরাবর, মোদিজি চুপ করে থাকা মানে ঝড়ের পূর্বাভাস। যে ঝড়টা আসবে আইলার থেকেও মারাত্মক ঝড় আসবে। একটা ছোট ঝড় দিয়েছে, তাতেই আপনাদের মানে হাওয়া টাইট হয়ে গিয়েছে। সামান্য ভিসা বন্ধ করা হয়েছে, তাতেই আপনাদের হাওয়া টাইট হয়ে গিয়েছে। এই তো অক্টোবর মাস চলে এসছে, অক্টোবর মাসের এই যে গ্যাপ পিরিয়ড, অক্টোবর মাসে শেষ। এইবার আপনাদের কি হবে, কপালে কি আছে? যত এলসিতে যত আদান প্রদান ছিল, সব আদান প্রদান কিন্তু এই মাসের মধ্যে, সমস্ত অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে। তার আগেই শেষ করার চেষ্টা করেছিল, কিন্তু এই বৃষ্টি বাদল হ্যান ত্যান এই সমস্ত কারণে কিন্তু হয়ে ওঠেনি। বিভিন্ন জায়গায় বন্যা হয়ে গেছে, এই কারণে হয়ে ওঠেনি। ফলে অক্টোবর মাস অবধি আপনাদের টাইম আছে, অক্টোবর মাস অবধি আপনারা পাবেন। তারপর কি হবে এটা কিন্তু সম্পূর্ণ ভারত সরকারের ওপরে নির্ভর করছে। কোনটা উনি পাঠাবেন, মোদিজি কোনটা পাঠাবেন না, কি আদৌ কি সিদ্ধান্ত উনি নেবেন বাংলাদেশের ব্যাপারে, সেটা আগামী 7 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। এবং বাংলাদেশি হিন্দুদের ব্যাপারে ভারত সরকার কি ভাবছে সেটা কিন্তু এই সিকিউরিটি ক্যাবিনেটে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে, যার কোনো ব্রিফিং এখনো পর্যন্ত পাওয়া যায়নি। টুকটাক খবর 2-4টা আস্তে আস্তে আমরা হয়তো এদিক ওদিক থেকে পেতে পারি, কিন্তু তার জন্য সময় লাগবে। শুধু এটুকু বলে রেখে দিই যে বাংলাদেশি হিন্দু যারা রয়েছেন তারা কিন্তু একেবারেই নিরাশ হবেন না, একেবারেই নিরাশ হবেন না। ভারত কিন্তু পুরো ব্যাপারটার উপর নজর রাখছে। এই যে আরো মানে ওই যে আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি বললেন না ব্রাসেলসে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে, তেনা ওনাকে বোধহয় কানে কানে কেউ বলে দিয়েছে মোদিজি অপেক্ষা করবেন ব্রাসেলসে, ওই আপনাদের ইউনূস সাহেব যাবেন যখন, তখন ওখানে বৈঠক হবে। আরে পাগল হয়ে গেছেন আপনি? যেখানে হিন্দুদের মন্দির ভেঙে আপনারা একেবারে মূর্তি ভেঙে দিচ্ছেন, আর আপনারা মুখে বলছেন আর হিন্দুরা সব ঠিক আছে, আপনারা প্রকাশ্যে কতল করছেন, মুসলমানদেরও ছাড়ছেন না। প্রকাশ্যে কতল করে আপনারা ফেসবুকে লাইভ দেখাচ্ছেন প্রকাশ্যে। কোনো আইনি ব্যবস্থা নেই তার জন্য, কেউ কাউকে কেউ বলার নেই। কই আপনাদের মুখ দিয়ে তো একটা কথা বেরোয় না। ওই অধ্যাপক যিনি 26 লক্ষ ভারতীয়কে খুঁজে পেয়েছিলেন যে চাকরি করে, তার মুখ থেকে তো একটা কথা বেরোয় না, কথার তো ফুলঝুরি উঠতো। ডক্টর ইউনূস তিনি বলেন 71-এর স্বাধীনতা নয়, ওই জন্য আমি অংশগ্রহণ করিনি। 2024 সালে 5ই আগস্ট যেটা হয়েছে সেটাই হচ্ছে গিয়ে দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতার এই তো চিত্র দেখছি, প্রকাশ্যে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা, প্রকাশ্যে গণপিটুনি দিয়ে মারা, কোতল করা, এবং সেটা ফেসবুকে লাইভ আপডেট, কোতল করছে সেটা ফেসবুকে লাইভ আপডেট করছে। মানে সেগুলো বিবরণ দিতে গেলেও আমার গায়ে শিহরণ জাগে। আমি তো ভিডিওগুলো দেখেছি, আমি সঙ্গে সঙ্গে আমি ডিলিট করে দিই। এত মাইন্ড ডিস্টার্ব হয়ে যায় না, আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিই। আমার মোবাইলে আপনি একটা ভিডিও পাবেন না, সব আমি ডিলিট করে দিই। বাড়িতে ছেলে পুলে রয়েছে না, তারা যদি দেখে, আমার মোবাইলে কোনো লক থাকে না, তারা যদি দেখে যে বাবার মোবাইলে এই সমস্ত কি আছে, তাদের মনের উপর কতটা চাপ সৃষ্টি হয় বা ভাবতে পারছেন। আর এই সমস্ত ইউটিউব, এই সমস্ত বাচ্চাগুলো সমস্ত দেখে বেড়াচ্ছে। কই ডক্টর ইউনূস, আপনি তো একটা কথা বলেন না। তো এই স্বাধীনতা আপনি চেয়েছিলেন বলে 5 আগস্ট, আপনি 6 আগস্ট আপনার তো ওই মামলা ছিল যেটা জেলে ঢুকতেন, তাই সেটাকে ঝামেলাটাকে 5 আগস্ট করে নিয়ে এসে আপনি নিজে ক্ষমতায় গদি ধরে বসে গেলেন আমেরিকার হাত ধরে। অনেকদিন আগে বসার প্ল্যান আপনার হয়ে গেছিল, কিন্তু সেটা এক্সিকিউশন হয়ে গেছে 5 তারিখে। আপনি এসে 8 তারিখে গদিতে বসে বললেন, প্রথমেই আপনি হুঙ্কার দিয়ে বলেন আমার কথা যদি কেউ না শোনে তাহলে কিন্তু আমি চলে যাব। কই চলে যান না, আপনার কথা তো কেউ শুনছে না, আপনার কথা কেউ শুনছে না। ওই সমন্বয়ক যারা রয়েছে তার নিজেদের মধ্যে মারপিট হচ্ছে এখন। ওই 12 কোটি টাকা চাঁদা দিয়ে প্রথম ঝামেলা লেগেছিল, এখন সমন্বয়কদের মধ্যে এখন সমস্ত ঝামেলা তৈরি হয়েছে
কে ইউনূসের পক্ষে কে ইউনূসের বিপক্ষে। আসিফ নজরুল কিন্তু একটা কথা বলেন না, তিনি মিডিয়ার সামনেই আসেন না, তার কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না। তিনি এই যে ডক্টর ইউনূস এবং এই আসিফ নজরুল, এরা ইতিহাসে সব থেকে ঘৃণিত ব্যক্তি হবে, সব থেকে ঘৃণিত ব্যক্তি হবে। আপনি দেখে রেখে দেবেন, আমি বলে দেবেন। পাকিস্তানের সঙ্গে ব্যবসা শুরু করেছেন, পাকিস্তানের সঙ্গে ব্যবসা করুন। ওই পেঁয়াজের বস্তায় তো 8 কেজি করে সব এ পাঠিয়েছিল না, পাথর পাঠিয়েছিল না। চালে কাঁকড় দেখবেন, যত দামি চাল কিনুন, ওই চালে 25% করে কাঁকড় থাকে। কিনুন, 240 টাকা 140 টাকা করে কাঁকড় কিনবেন আপনারা। আরো বাকি আছে আপনাদের। আলু পেঁয়াজ তেল ফেল কিছু পাবেন না, আপনাদের কপালে অশেষ দুর্গতি অপেক্ষা করছে। এর ফলে কি হবে জানেন তো, ওখানে যারা নিরীহ মুসলিম, যারা নিরীহ হিন্দু, যে সমস্ত বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, তারা পড়বেন মুশকিলে এই আপনাদের মতো কিছু 5% শয়তানের জন্য। সব আপনারা হচ্ছে শয়তানের কারবারি। আর কতদিন করবেন? আর বেশি দিন করতে পারবেন না। ভারতবর্ষ কিছু করার আগে আমি বলে দিচ্ছি আপনাকে, আপনার দেশের লোক, এই যারা রাস্তায় নেমেছিল এই ছাত্রগুলো এখন বুঝতে পারছে যে আমরা কি অন্যায় করেছি। তারাও ফেসবুকে আপলোড করছে যে আমরা কি অন্যায় করেছিলাম। এরাই আবার রাস্তায় নামবে, রাস্তায় নেবে আপনাকে হয় হিড়ির করে টেনে নামিয়ে হয় গণপিটুনি দেবে, আর নইলে আপনাকে হাসিনার থেকেও খারাপ অবস্থায় আপনাকে পালাতে হবে। আজকে আমি ভবিষ্যৎবাণী করে রেখে দিলাম, আপনার কপালে কিন্তু এইটাই জুটে আছে। কিন্তু আপনার গণপিটুনি খেয়ে আপনার হাসপাতালে যাওয়া কিন্তু নিশ্চিত, এটা আপনি ধরে রেখে দিন। আর আপনি কোথাও পালিয়ে বাঁচবেন না, আপনি কোথাও পালিয়ে বাঁচবেন না। এখন থেকেই মোটামুটি শুরু হয়ে গেছে চারদিকে যে হাসিনা ছিল, ভালো ছিল, তার মধ্যে কিছু খারাপ ছিল, কিন্তু এই অবস্থা তো ছিল না। দেশটা তো সঠিক পথে চলছিল, একটা আইনি ব্যবস্থা ছিল। কিছু লোক তাকে ঘিরে ছিল, তার নাম ভাঙিয়ে কিছু লোক করে খেয়েছে। ওবায়দুল কাদেরের মতো কিছু লোক আছে, তারা করে খেয়েছে। কিন্তু আইনের একটা শাসন ছিল, একটা শাসনতন্ত্র ছিল, একটা গভর্নমেন্ট, একটা আপনার প্রক্রিয়া ছিল, সরকারি প্রক্রিয়া ছিল, যেখানে আবেদন করলে কাজ হতো। এখন তো ছাত্ররা শিক্ষককে শপথ বাক্য পাঠ করাচ্ছে, তা সেই শিক্ষক ছাত্রদের কি শিক্ষা দেবে? আর সবাইকে এখন থেকে ফেল করবে না, সব পাস। তাহলে কি সমস্ত ছাত্র বেরোবে? আর আপনি সেগুলো কিন্তু মেনে নিচ্ছেন, কারণ আপনার গদিটা খুব প্রিয়। কিন্তু গদি কারো চিরস্থায়ী হয় না ডক্টর ইউনূস, গদি কারো চিরস্থায়ী হয় না। চাউসেস্কুরও হয়নি, হিটলারেরও হয়নি, আপনারও হবে না। আপনার অবস্থা ওই এর মতো হবে, হিটলারের মতো হবে, চাউসেস্কুর মতো হবে, মুসলিনের মতো হবে। ফলে এখন বাংলাদেশে যে সমস্ত অমুসলিম রয়েছেন, বিশেষ করে হিন্দুরা, তাদের এই পুজোটা খুব খারাপ যাবে, আমি বুঝতেই পারছি, খুবই খারাপ এই পুজোটা যাবে। কিন্তু আপনারা অপেক্ষা করুন, আমার মনে হয় সামনে, খুব সামনে আপনাদের ভালো দিন আসতে চলেছে। ঝড়ের পরে পৃথিবী কিন্তু শান্ত হয়। এই শান্ত যখন হবে তখন দেখবেন বাকি যা ছিল না সব তলিয়ে গেছে। ঝড় যখন ওঠে, যারা চারা গাছ না, তারা দেখবেন মরে না, তারা বেঁচে থাকে। আর যত বড় বড় মহিরুয়া আছে, এই ইউনূস আর ওই নজরুলের মতো, সেই সব ধপাধপ পড়বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।